একটা একেবারে নতুন চ্যাপ্টার, আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা আরম্ভ করতে যাচ্ছি। এখন নিশ্চয়ই তুমি অন্য সবার মতোই চোখ কুঁচকে ভাবতে আরম্ভ করে দিয়েছো, তাহলে পুরাতন পদার্থবিজ্ঞান আবার কোনটা? কোনো সমস্যা নেই, ব্যাপারটা বুঝিয়ে বলছি। ষোড়শ ও সপ্তদশ শতাব্দীর দিকে মহামান্য গ্যালিলিও বস্তুর গতি এবং মহাকর্ষ বল নিয়ে মৌলিক কিছু আবিষ্কার করেন। আর অন্যদিকে জিনিয়াস নিউটন তো শুধুমাত্র গতি এবং মহাকর্ষ না, বরং শব্দবিজ্ঞান, আলোক বিজ্ঞান, তাপগতিবিদ্যা, এমনকি গণিতে অসামান্য অবদান রাখেন। বলা যায় তারা দুজনে মিলে পদার্থবিজ্ঞানের জাহাজের ইঞ্জিন স্টার্ট করে দিয়েছিলেন। তাদের কাজকর্ম তখনকার মানুষের বিজ্ঞান নিয়ে চিন্তাধারা রাতারাতি চেঞ্জ করে দিয়েছিল। তাদের দেখানো পথ ধরে এরপর বহু বিজ্ঞানী পদার্থবিজ্ঞানকে উন্নত করতে থাকে। কিন্তু এভাবে চলতে চলতে পদার্থবিজ্ঞানীরা একসময় বেশ কিছু বাধার সম্মুখীন হলেন। প্রকৃতির অনেক ঘটনায় তখনকার পদার্থবিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যাচ্ছিল না, যেমন ব্ল্যাক বডি রেডিয়েশন, ফটো ইলেকট্রিক ইফেক্ট, বুধ গ্রহের কক্ষপথ, ইথারের অস্তিত্ব ইত্যাদি। এরপর বিংশ শতাব্দীর দিকে ম্যাক্স প্ল্যাঙ্ক এবং আইনস্টাইন এসে পদার্থবিজ্ঞানকে এক অন্য লেভেলে নিয়ে যায়। একদিকে ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাইজেশন থিওরি, অন্যদিকে আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি থিওরির হাত ধরিয়ে শুরু হলো পদার্থবিজ্ঞানের নতুন যাত্রা। আর সেটাকে আমরা বলছি আধুনিক পদার্থবিজ্ঞান। আজকের লেসনে আমরা ক্লাসিক্যাল ফিজিক্স যে সমস্যাগুলোই পড়েছিল, সেই সমস্যাগুলোর মধ্যে একটি সমস্যা নিয়ে আলোচনা করব। চিরায়ত পদার্থবিজ্ঞানের একটি সাধারণ ধারণা ছিল যে কোনো তরঙ্গ সঞ্চালনের জন্য একটি মাধ্যমের প্রয়োজন পড়ে। আলো যেহেতু একটি তরঙ্গ, তাই সেক্ষেত্রে আলোরও নিশ্চয়ই একটি মাধ্যম থাকার কথা। ঊনবিংশ শতাব্দীতে ধারণা করা হতো মহাবিশ্বের সবখানে ইথার নামক একটা মাধ্যম আছে এবং আলো এই মাধ্যমের মধ্যে দিয়েই চলাচল করে। যদি ইথার থেকে থাকে তাহলে পৃথিবীও নিশ্চয়ই ইথারের মধ্য দিয়ে যাচ্ছে। তাহলে পৃথিবী এবং আলোর গতিবেগ যদি একই দিকে হয়, তাহলে পৃথিবীতে বসে আমরা আলোর বেগ মাপলে পাবো c-v। অন্যদিকে ইথারের মধ্যে পৃথিবী এবং আলোর গতিবেগ বিপরীতমুখী হলে আলোর বেগ c+v হিসেবে আমরা পর্যবেক্ষণ করব। এই মূলনীতির উপর ভিত্তি করে মাইকেলসন মডেলের পরীক্ষাটি সম্পন্ন হয়েছিল। প্রথমে সেই পরীক্ষাটির সেটআপ সম্পর্কে আমরা জেনে নিই। পরীক্ষায় আলোর উৎস একটা S থাকবে, যেটা দিয়ে একরঙা আলো বের হবে। সেখান থেকে d দূরত্বে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা অর্ধসূচক কাচের পাত B রাখা হয়। অর্ধস্বচ্ছ হওয়ার কারণে এর উপর আলো পড়লে অর্ধেক আলো প্রতিফলিত হয়ে B দূরত্বে থাকা এমন সমতল দর্পণের দিকে যায়, আর বাকি অর্ধেক আলো প্রতিসরিত হয়ে সামনের আরেকটি দর্পণে গিয়ে পড়ে, যাকে আমরা M2 হিসেবে চিহ্নিত করতে পারি। M1 ও M2 দর্পণ হতে আলো প্রতিফলিত হয়ে আবার Bতে ফিরে আসে। এবার আলোক রশ্মি দুটি একত্রিত হয়ে একটি পর্দা বা টেলিস্কোপ এর মধ্যে প্রবেশ করে। এই পুরো সেটআপটিকে পারদের উপর ভাসমান রাখা হয়। এখন মনে করি ইথারের সাপেক্ষে পৃথিবী P-এ বরাবর গতিশীল। উল্টোভাবে চিন্তা করলে পৃথিবীর সাপেক্ষে ইথার P-S বরাবর চলছে। তাহলে P থেকে M2 এর দিকে আলোক রশ্মির আপেক্ষিক বেগ হবে c-v, এবং M2 থেকে সেই আলো প্রতিফলিত হয়ে ফিরে আসলে তার আপেক্ষিক বেগ হবে c+v। অতএব P থেকে এতে পৌঁছাতে আলোক রশ্মির d/c-v সময় লাগবে, এবং এর উল্টো রাস্তার জন্য আলোক রশ্মির d/c+v প্রয়োজনীয় সময় লাগবে। সুতরাং P থেকে M2 দর্পণে আলো গিয়ে পুনরায় ফিরে আসতে যে পরিমাণ সময় লাগবে সেটা আমরা এভাবে বের করে ফেলতে পারি। এখন ম্যাথে যে বাইনোমিয়াল থিওরেম রয়েছে, সেই থিওরেম ইউজ করে আমরা এই রাশিটাকে এভাবে এক্সপ্যান্ড করতে পারি। কিন্তু এখানে b⁴ ডিভাইডেড বাই c⁴ এই টার্মটা এখানে খুব ছোট একটা ভ্যালু দেবে, তাই প্রথম দুই টার্ম ইউজ করে আমরা মোটামুটি একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু পেয়ে যাব। এবার এমন দর্পণের দিকে লক্ষ্য করা যাক। এখানে পৃথিবী এবং ইথারের আপেক্ষিক গতির জন্য আলো আর সরাসরি সোজা না গিয়ে
এভাবে একটু বাঁকাভাবে যাবে। মূলত ভেক্টরদের নদী ও স্রোতের ঘটনাটাই আর কি। পৃথিবী এবং ইথারের আপেক্ষিক বেগ v হওয়ার কারণে p থেকে আলো t প্রাইম সময়ে m1 এ পৌঁছালে b এবং b প্রাইম এর মধ্যবর্তী দূরত্ব হবে vt প্রাইম। আর আলোর গতিবেগ c হওয়ার কারণে pb প্রাইম হবে ct প্রাইম। এখানে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে খুব সহজেই আমরা t প্রাইমের মান বের করতে পারি, যা তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছ। m1 থেকে পিতে ফিরে আসতে আলোর একই সময় লাগবে। সুতরাং আলোর এক্ষেত্রে ভ্রমণের মোট সময় হবে 2t প্রাইম। আমরা বাইনোমিয়াল থিওরেমের সাহায্যে এই রাশিরও অ্যাপ্রক্সিমেশন বের করে ফেলতে পারি। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আগের পাওয়ার t1 আর এখনকার পাওয়ার t1 সমান না, বরং t1 এর ভ্যালু t2 থেকে বড়। তাহলে এই দুই আলোকরশ্মি যখন পিপাস করে পর্দার দিকে যাবে, তখন এদের মধ্যে নিশ্চয়ই একটা ফেজ ডিফারেন্স থাকবে, যার জন্য পর্দার উপরে তাকালে একটা ব্যতিচার প্যাটার্ন পাওয়ার কথা। হিসাব করে দেখা যায় এই দুটি রশ্মির মধ্যে পথ পার্থক্য হবে d/v² ডিভাইডেড বাই c²। মাইকেলসন ও মর্লি হিসাব করে বের করেছিলেন পর্দায় যে ব্যতিচার প্যাটার্ন পাওয়ার কথা সেটার অপসরণ বা ফ্রিঞ্জ শিফট হবে 0.4। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে তাদের এই অ্যাকুরেট সেটআপ দিয়েও এরকম কোনো অপসরণ পাওয়া যায়নি। এটার একটা কারণ হতে পারে তারা ইথার এবং পৃথিবীর মধ্যে আপেক্ষিক বেগের দিক যেটা ধরেছিলেন সেটা হয়তো ঠিক ছিল না। তবে এই সমস্যা ইজিলি সমাধান করা যায় যদি 6 মাস পরে যখন পৃথিবী তার কক্ষপথের উল্টো দিকে অবস্থান করবে, তখন তারা আবার পরীক্ষা করবে। আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে বিভিন্ন স্থানে বিভিন্ন পরীক্ষা করেও মাইকেলসন ও মর্লি আশানুরূপ রেজাল্ট পান নাই। শুধু তারা না, ইথারের অস্তিত্ব ও আপেক্ষিক বেগ বের করার জন্য বেশ কয়েকজন বিজ্ঞানী অনেক পরীক্ষা নিরীক্ষা করেছে, কিন্তু কোনো পরীক্ষা থেকেই কেউই এক্সপেক্টেড রেজাল্ট পাননি। এটার একটাই কারণ হতে পারে যে আলোর চলার জন্য কোনো মাধ্যমের প্রয়োজন পড়ে এবং ইথার বলে আসলে কোনো পদার্থের অস্তিত্বই নেই। আজ তাহলে এ পর্যন্তই। আজকের লেসনে আমরা ইথার নিয়ে মাইকেলসন ও মর্লির পরীক্ষাটি সম্পর্কে জানলাম। ধন্যবাদ।